প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের সামনে আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের বইয়ের রাইবোজোম টপিকটা নিয়ে। রাইবোজোম সম্পর্কে বলতে গেলে প্রথমে আমাদের রাইবোজোম অঙ্গটা সম্পর্কে ধারণা রাখতে হবে। ফার্স্ট কথা যদি বলি, রাইবোজোম এটার সাথে একটা শব্দ খুব ভালোভাবে জড়িত, সেটা হচ্ছে কি প্রোটিন। প্রোটিন, রাইবোজোমের সাথে প্রোটিন শব্দটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। কারণ রাইবোজোম কি করে? প্রোটিন সংশ্লেষণ করে। সংশ্লেষণ শব্দের অর্থ মানে আমরা কি জানি? সংশ্লেষণ মানে হচ্ছে কি তৈরি করা। তাহলে মনে রাখতে হবে রাইবোজোমের সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি, সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষণ করে তাকেই আমরা কি বলতেছি? রাইবোজোম। সহজভাবে একেবারে আমরা লিখে রাখছি, সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষণ করে তাকেই বলা হচ্ছে কি? রাইবোজোম। এখন বলছে রাইবোজোম কোথায় পাওয়া যায়? দেখো লেখা আছে বিস্তৃতি। বিস্তৃতি বলতে বোঝাচ্ছে আমরা রাইবোজোম কোথায় পাওয়া যায়। যদি আমরা বলি রাইবোজোম আগেই পড়ছিলাম, যখন আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য পড়ে তোমাদের আগের ক্লাসগুলোতে। তোমরা যারা আজকের এই ভিডিওটাতে নতুন তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসবা। তো বলছে কি রাইবোজোম আদিকোষ এবং প্রকৃত কোষ সব ধরনের কোষেই পাওয়া যায়। আর আদিকোষ এবং প্রকৃত কোষ উভয় ধরনের কোষে পাওয়া যায় বলে এটার আরেকটা নাম কি? সার্বজনীন অঙ্গাণু। এটাকে কি বলা হচ্ছে? সার্বজনীন অঙ্গাণু। এখন বলছে যে আদিকোষে রাইবোজোম দেখতে 70S প্রকৃতির এবং প্রকৃত কোষে রাইবোজোম হচ্ছে কিরকম? 80S প্রকৃতির। এখন আমাদের মাথায় একটা বিশেষ প্রশ্ন অলওয়েজ ঘুরপাক খায়, যেখানে এই যে S 70S বলতে কি বোঝাচ্ছে, আবার 80S বলতে কি বোঝাচ্ছে। এই দুই S নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমরা এই জিনিসটা পড়ে নেই, সেটা হচ্ছে কি অবস্থান। অবস্থানটা কোথায়? রাইবোজোম কোথায় পাওয়া যায়? মনে রাখবা রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এবং সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকতে পারে। তোমরা সবাই জানো যে কোষের ভিতরে এরকম কতগুলো জালিকাকার বিন্যাস পাওয়া যায়। কি পাওয়া যায়? এরকম জালিকাকার বিন্যাস, যেগুলোকে আমরা বলি কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যেগুলোকে আমরা কি বলি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে উভয় প্রান্তে এরকম করে আমাদের রাইবোজোমের দানা কি থাকতে পারে? যুক্ত থাকতে পারে। এরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে আমাদের বাইরেও থাকতে পারে, আবার কি ভিতরেও এন্ডোপ্লাজম কি রাইবোজোমের দানা যুক্ত থাকতে পারে। আর এই জন্য বলছে যে রাইবোজোম মূলত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এবং আমাদের যদি এটা কোষ হয় এই কোষের মধ্যে মুক্তভাবেও রাইবোজোম থাকতে পারে। কোষের মধ্যে মুক্তভাবেও কি থাকতে পারে? রাইবোজোম থাকতে পারে। ঠিক আছে, এরপরে মনে রাখবা সাইটোপ্লাজমে অনেক সময় দেখা যায় এই রাইবোজোম গুলা কার মতো? মুক্তোর মালার মতো অবস্থান করে। মনে রাখবা এটা যদি এরকম বিক্ষিপ্ত ভাবে থাকতে পারে, আবার অনেক সময় এরকম করে এক একটা রাইবোজোম একটা এটার সাথে আমাদের সুতার মাধ্যমে যুক্ত হয়ে এবং অনেকগুলো রাইবোজোম একসাথে যুক্ত থাকতে পারে। যখন একসাথে অনেকগুলো রাইবোজোম যুক্ত থাকে মুক্তার মালার মতো, তখন তাকে বলা কি? পলিসোম। পলিসোম অথবা পলিরাইবোজোম। রাইবোজোম। আমরা সবাই জানি যে পলি মানে কি? পলি মানে হচ্ছে কি? বহু। পলি মানে হচ্ছে কি? বহু। অর্থাৎ যখন অনেকগুলো রাইবোজোম সাইটোপ্লাজমের মধ্যে মুক্তোর মালার মতো একটার সাথে আরেকটা যুক্ত হয়ে মুক্তার মালার মতো যুক্ত থাকে, তখন তাকে বলতেছে পলিসোম বা পলিরাইবোজোম। এখন একটা এক্সট্রা ইনফরমেশন মনে রাখবা যে ইকোলাই ব্যাকটেরিয়াতে আমাদের প্রতিটা ইকোলাই ব্যাকটেরিয়াতে প্রায় 20,000-এর মতো কি থাকে? রাইবোজোম থাকে, যা তার দেহের শুষ্ক ওজনের কত পার্সেন্ট? 22%। যেটা আছে তার কি শুষ্ক ওজনের কত পার্সেন্ট? 22%। এরপরে আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে রাইবোজোমকে আবিষ্কার করলেন। তো মনে রাখবা যে রাইবোজোম সবার প্রথমে আলবার্ট ক্লট নামক একজন বিজ্ঞানী কত সালে? 1954 সালে যকৃৎ কোষের সাইটোপ্লাজম থেকে এটাকে পৃথক করেন। কিন্তু তিনি এর নাম রাইবোজোম দেন নাই, তিনি এর নাম দিয়েছিলেন কি? মাইক্রোসোম। মাইক্রোসোম। ঠিক আছে, একটু বানান ভুল আছে, এটা ঠিক করে নিবা। আলবার্ট ক্লট কত সালে? 1954 সালে। কোথায় থেকে? যকৃৎ কোষের সাইটোপ্লাজম থেকে। যকৃৎ কোষের সাইটোপ্লাজম থেকে এদের পৃথক করেন, নাম দেন মাইক্রোসোম। এবং পরবর্তীতে জর্জ প্যালেট এদের নামকরণ করেন কি? রাইবোসোম। তাহলে আবিষ্কার করলো আমাদের আলবার্ট ক্লট, নামকরণ করলেন কি? জর্জ প্যালেট। এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন লেখা আছে যেটা তোমরা পড়তে পারো, না পড়লেও কোনো সমস্যা নেই, যেটা আমরা আগেই পড়ে ফেলছি। এমআরএনএতে অবস্থিত সারিবদ্ধ রাইবোজোমকে পলিসোম বলা হয়। সাইটোপ্লাজমে যদি এককভাবে অবস্থিত রাইবোজোম থাকে তাকে বলা হয় মনোসোম। মনে রাখবা
একক মানে কি একটা মাত্র রাইবোজোম আছে, এরকম একটা রাইবোজোম থাকলে তার নাম হচ্ছে মনো। আমরা সবাই জানি কি মনো মানে হচ্ছে কি, মনো মানে হচ্ছে এক, মনো মানে কি এক, একটা রাইবোজোম আছে যার নাম তারপর হচ্ছে কি মনোসোম। এছাড়াও সাইটোপ্লাজমের অবস্থিত রাইবোজোমকে সাইটোরাইবোজোম বলা হয় এবং মাইটোকন্ড্রিয়াতেও কিছু আমরা রাইবোজোম পাই। তোমরা যদি মাইটোকন্ড্রিয়ার গঠন পড়বো আমরা পরবর্তী ক্লাসগুলোতে, তখন দেখবা মাইটোকন্ড্রিয়ার ভিতরেও কি আছে, কিছু রাইবোজোম আছে। আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে পাওয়া রাইবোজোম গুলোকে বলা হয় মাইটোরাইবোজোম। ঠিক আছে, এখন আমরা প্রকারভেদটা পড়ে নেই। প্রকারভেদটা পড়ার সময় ওই যে আমরা একটা জিনিস বাদ দিয়ে রাখছিলাম, এস এর মিনিং। ঠিক আছে, এখানে আমরা ভালো করে বুঝবো। দেখো প্রকারভেদ যদি বলি, আকার এবং সেডিমেন্টেশন হারের উপর ভিত্তি করে রাইবোজোম দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আমাদের কি 70S রাইবোজোম, আর এটা হচ্ছে কি 80S রাইবোজোম। আমরা তাহলে প্রথমে এস এর কাহিনীটা জানি নি। এই যে বললো রাইবোজোম দুই প্রকার, রাইবোজোম দুই প্রকার, একটা হচ্ছে 70S আর এটা হচ্ছে 80S। তাহলে 70S এবং 80S এর মিনিং কি? এই এস এর কাহিনী শুনতে হলে প্রথমে আমরা এস সম্পর্কে জানি। এস জিনিসটা আসছে একজন বিজ্ঞানীর নাম অনুসারে, যার নাম হচ্ছে ভেদবার্গ, ভিইডি, ভেদ বিইআরজি। এখন ভেদবার্গ বানানটা ভি দিয়ে শুরু হওয়ার কথা ছিল, বাট দেখা গেল তার নামের সামনে একটা সাইলেন্ট এস আছে। তার নামের সামনে কি আছে? সাইলেন্ট এস। এখন কথা হলো তাহলে এই এস এর সাথে এই ভেদবার্গের সম্পর্কটা কোথায়? বলছে যে এই যে বিজ্ঞানী ভেদবার্গ তিনি একটা জিনিসের এককের একটা কথা বলেন, সেটা হচ্ছে সেডিমেন্টেশন হার। সেডিমেন্টেশন হার। এখন সেডিমেন্টেশন হার বা যেটাকে আমরা বাংলায় বলি অধঃক্ষেপণ হার, এই অধঃক্ষেপণ হারের এককটা যে বলা হয়েছে, এই অধঃক্ষেপণ হারের এককটা বলা হয় কি ভেদবার্গ ইউনিট। হার এর একক, এই এককটাকে বলা হচ্ছে ভেদবার্গ ইউনিট, ভিইডি, ভেদ বিইআরজি, ভেদবার্গ ইউনিট। কিন্তু ওই যে বললাম তার ভেদবার্গ হলো তার নামের সামনে কি আছে? সাইলেন্ট এস। তাহলে এস হচ্ছে ভেদবার্গ ইউনিট। এস নামটা আসছে কোথা থেকে? বিজ্ঞানী ভেদবার্গের নাম থেকে। এখন আমরা যদি বলি সেডিমেন্টেশন হার বা অধঃক্ষেপণ হার বলতে কি বোঝাচ্ছে? সেডিমেন্টেশন হার বা অধঃক্ষেপণ হার বলতে বোঝাচ্ছে, তোমাদের বাড়িতে সবার বাড়িতে আশা করি কেউ না কেউ কোনো না কোনো ভাবে ব্লেন্ডার মেশিন দেখছো। ব্লেন্ডার মেশিন কি করে? এই যে ধরো আমরা একটা মেশিনের মধ্যে, ব্লেন্ডার মেশিনের মধ্যে যে কোনো জিনিস দিলে ওটাকে কেটে কেটে ছোট ছোট টুকরা গুঁড়ায় পরিণত করে। তুমি অনেক সময় কলার শরবত, করলার শরবত বানাইছো না? কলার শরবত এবং এরকম করলার শরবত অনেকেই বানাইছে। ঠিক আছে, অথবা আমের শরবত, জামের শরবত, অনেক কিছু শরবত বানানো যায়। ঠিক এরকম আমাদের মেডিকেলে একটা যন্ত্র আছে, যারা মেডিকেলে পড়বা তারা হয়তো এটা দেখবা। এই যন্ত্রটার নাম হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। কি বললাম? এটা মেশিনের নাম বললাম সেন্ট্রিফিউজ মেশিন। এই সেন্ট্রিফিউজ মেশিনের কাজ হচ্ছে ব্লেন্ডার মেশিনের মতো। এরা কি করে? আমাদের যে পরীক্ষার সময় ব্লাড টেস্ট করি না, আমাদের দেহ থেকে ব্লাড নেওয়ার পর আমরা একটা টেস্ট টিউবের মধ্যে ব্লাডটাকে রাখি। এরপরে এই সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে নিয়ে এটাকে একটা নির্দিষ্ট রেটে ঘুরাতে থাকি। এটা ঘুরাইলে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে কি রক্তটা ভেঙে যায়। ভেঙে গিয়ে টেস্ট টিউবের মধ্যে দেখবা যে বিভিন্ন উপাদানগুলো তাদের ভর অনুসারে নিচের দিকে আস্তে আস্তে তলানি পড়ে। যার ভর বেশি সে নিচের দিকে থাকে, যার ভর একটু কম সে আর একটু উপরের দিকে থাকে। ঠিক আছে, যার ভর আরো কম সে কি হয়? আরো উপরের দিকে থাকে। ঠিক আছে কিনা? তার মানে সেন্ট্রিফিউজ করার পরে আমাদের বিভিন্ন উপাদানগুলা কি হয়? এইভাবে তাদের ভর অনুসারে ওই টেস্ট টিউবের নিচে তলানি পড়তে থাকে। একক সময়ে কতটুকু তলানি পড়লো সেটাকেই বলা হচ্ছে সেডিমেন্টেশন হার বা অধঃক্ষেপণ হার। সেডিমেন্টেশন হারটা কি বললাম? একক সময়ে কতটুকু উপাদান অধঃক্ষিপ্ত হয়, ঠিক আছে। এই যে একক সময়ে অধঃক্ষিপ্ত হওয়ার পরিমাণের হারটাকে বলতে সেডিমেন্টেশন রেট বা অধঃক্ষেপণ হার।
যেই হারের এককটা দেওয়া হয়েছে কার নাম অনুসারে, বিজ্ঞানী ভেদভাগ অনুসারে এস দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? এস। এখন কোশ্চেন হলো 70s মানে কি? এবং আমরা একটু আগে বলছি 70s গুলা কোথায় পাওয়া যায়? আদি কোষী জীবে। কোথায়? আদি কোষী জীব। ঠিক আছে, ধরো আমরা যদি কতগুলা ব্যাকটেরিয়াকে নেই, কতগুলা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াকে যদি আমরা বলি, এই ব্যাকটেরিয়াকে নেওয়ার পর যদি আমরা সেন্ট্রিফিউজ করি, তখন এই 70 হারে পদক্ষেপ নিচের দিকে পড়তে থাকে। 70 একক সময়ে 70টার মতো রাইবোজোম নিচের দিকে পদক্ষেপ পড়ে। এখন দেখো এখানে আমরা জানি যে 70s রাইবোজোম আবার দুইটা সাব ইউনিট আছে, একটা হচ্ছে 30s আর এটা হচ্ছে 50s। কথা বুঝতে পারছি? তো প্রথম কথা হলো 30s এবং 50s এগুলো যদি আমরা গঠন দিতে যাই, 30sটা দেখতে একটু ছোট এবং 50sটা দেখতে একটু গম্বুজের মতো। কিসের মতো? গম্বুজের মতো। তো যেহেতু প্রথম দিকে যখন আমাদের ব্যাকটেরিয়াকে নিয়ে কাজ করি, কখন? যখন প্রোটিন সংশ্লেষণ হবে না, প্রোটিন সংশ্লেষণের আগে। মনে রাখবা রাইবোজোমের ভিতরে কি হয়? প্রোটিন সংশ্লেষণ হয়। তো প্রোটিন সংশ্লেষণ হওয়ার আগে যদি আমরা রাইবোজোম ব্যাকটেরিয়াকে নিয়ে করি, এরকম যদি আমরা পদক্ষেপ ফেলি, তাহলে প্রথম দিকে আমাদের নিচের দিকে থাকে 50s রাইবোজোম। নিচের দিকে কারা অধক্ষিপ্ত করে? 50s রাইবোজোম। কারণ 50s রাইবোজোমের কি আণবিক ভরটা বেশি। আর মনে রাখবা যার আণবিক ভর বেশি তার অধক্ষেপণের হারটাও তত কি হয়? বেশি, এবং সে নিচের দিকে থাকে। তার উপরে থাকতেছে 30s রাইবোজোম। উপরের দিকে আমরা কি করতেছি, আলাদা কালার নেই তাহলে বুঝতে সুবিধা হবে। উপরের দিকে ধরো আমরা এখানে নিলাম 30s রাইবোজোম। ঠিক আছে, এখন কোশ্চেন হইল যে স্যার 30 এবং 50 মিলে কত হওয়ার কথা ছিল? 80, কিন্তু এখানে 30 এবং 50 মিলে কেন 70 হইল? তো এইটার উত্তর হচ্ছে এরকম, যখন আমরা প্রোটিন সংশ্লেষণের আগে আমাদের এই সাব ইউনিট দুইটা পৃথক থাকে। আর পৃথক থাকলে যেটা সাব ইউনিট বড়, মানে তার আণবিক ভর বেশি, সেটা বেশি হারে পদক্ষেপ পড়ে 50s। আর যে রাইবোজোমটার কি আমাদের আণবিক ভর কম, সেটা হচ্ছে পরে অধক্ষিপ্ত হয়। এখন কথা হইল, যদি আমি এখন প্রোটিন সংশ্লেষণের সময়, কোন সময়? প্রোটিন সংশ্লেষণের সময় চিন্তা করি, প্রোটিন সংশ্লেষণের সময় যদি আমার টেস্ট টিউবের মধ্যে আমরা এই সেম ব্যাকটেরিয়াগুলোকে নেই, তখন দেখা যাবে যে এখানে মনে রাখবা যে এই 30s এবং 50s দুইটা একত্রে সংযুক্ত হয়ে যায়। যখন 30s এবং 50s একত্রে সংযুক্ত হয়ে যায়, তখন তাদের মিলিত ভরটা একটু বেশি হয়ে যাচ্ছে। আর বেশি হইলে তাদের অধক্ষেপ পড়ার হারটাও কি হয়ে যায়? বেশি হয়ে যায়। তাদের অধক্ষেপ পড়ার হারটা কি হয়ে যায়? বেশি হয়ে যায়। তখন তারা দুইজনে মিলিত হয়ে না 50 না 30 পরিমাণ অধক্ষিপ্ত নয়, একবারে 70 রেটে নিচের দিকে অধক্ষিপ্ত হচ্ছে। মানে একক সময়ে 70 রেটে নিচের দিকে অধক্ষিপ্ত। তখন এটাকে বলা হচ্ছে 30 এবং 50 মিলে কত হয়ে গেল? 70s। কথা বুঝতে পারছি? অর্থাৎ প্রোটিন সংশ্লেষণের আগে তারা পৃথক পৃথক ভাবে থাকে, এজন্য যারা যে রাইবোজোমের আণবিক ভর বেশি সেটা নিচের দিকে পড়তে অধক্ষিপ্ত হয় আগে, এবং যেটার কম সেটা উপরের দিকে থাকে। আবার যখন প্রোটিন সংশ্লেষণ শুরু হয়, তখন দুইটাই মিলে আমাদের একসাথে অধক্ষিপ্ত হয় বলে তার আণবিক ভরটা বেশি হয় বলে তারা 70 রেটে নিচের দিকে অধক্ষিপ্ত হতে থাকে। এই জন্য এটা বলে কি 70s। ঠিক 80s শব্দটার মানেও হচ্ছে এরকমই, যে 80s এর দুইটা সাব ইউনিট থাকে, 40 এবং কি 60s। 40s এবং 60s সেম আগের মতোই, এটার আণবিক ভর বেশি। যখন প্রোটিন সংশ্লেষণ হয় না, তখন এটা আগে অধক্ষিপ্ত হয় এবং বেশি অধক্ষিপ্ত হয়, আর এটা হচ্ছে পরে অধক্ষিপ্ত এবং কম রেটে অধক্ষিপ্ত হয়। বাট যখন প্রোটিন সংশ্লেষণ আসে, তখন 40 এবং 60 মিলে কত হয়? 80 হয়ে যায়। তাহলে এটার কাহিনী আমাদের খতম। ঠিক আছে, এরপরে যদি আমরা আগের পড়াটাতে যাই, যে
এই যে দেখো 70s রাইবোজোমের দুইটা সাব ইউনিট 50 এবং 30 এবং 80s এর সাব ইউনিট আছে 60 এবং 40। সুতরাং বায়োলজিতে আমরা ম্যাথ করব কত 50 আর 30 যোগ করলে 80 নয় কত হইছে 70, আবার 60 আর 40 যোগ করে 100 নয় কত হইছে 80। এই যে দেখো রাইবোজোমের একটা গঠন, যেটার যে নিচের দিকে থাকে ছোট ইউনিট আর হচ্ছে কি 50s টা হচ্ছে বড় ইউনিট হিসেবে কাজ করে। এবার দেখো আমরা যে জিনিসটা আসি, রাসায়নিক গঠন পড়ার আগে আমরা একটু বইটা দেখে নেই, তোমাদের বইটা দেখে নেই রাইবোজোমের অংশটুকু, ঠিক আছে? দেখো রাইবোজোমের অংশটুকু যদি আমরা বই থেকে পড়ি তাহলে দেখো সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান, অর্থাৎ সাইটোপ্লাজমে থাকে অথবা আন্তঃপ্লাজমিক জালিকার গায়ে যে দানাদার কণা প্রোটিন সংশ্লেষণ ঘটায় অর্থাৎ প্রোটিন সৃষ্টি করে তাকেই বলা হচ্ছে রাইবোজোম। রাইবোজোম অত্যন্ত ক্ষুদ্র এবং প্রায় গোলাকার, এটা দেখতে গোলাকার। সাধারণত এরা অমসৃণ রেটিকুলামের উভয় দিকে সারিবদ্ধভাবে অবস্থিত থাকে, যেটা আমরা একটু আগে দেখাইছি। এবং যে কোষে প্রোটিন সংশ্লেষণের হার বেশি সেই কোষে বেশি সংখ্যক রাইবোজোম পাওয়া যায়। সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় রাইবোজোম থাকে এবং আমাদের বলছে 70s রাইবোজোম আদি কোষের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এবং রাইবোজোমের কোনো আবরণই থাকে না। এগুলো আমরা আগেই পড়ছিলাম না, ঝিল্লিযুক্ত অঙ্গাণু আর ঝিল্লিবিহীন অঙ্গাণু। ঝিল্লিবিহীন অঙ্গাণুটাকে মনে রাখার নিয়ম বলছিলাম কি, সেরাময় প্রথম সেন্ট্রিওল রাতে রাইবোজোম, তাহলে রাইবোজোম ঝিল্লিবিহীন। দেখো লেখা আছে সাইটোপ্লাজমে যদি একাধিক রাইবোজোম মুক্তোর মালার মতো অবস্থান করে তাকে পলিরাইবোজোম বা কি বলে পলিসোম। এবং ইকোলাই কোষে এদের সংখ্যা প্রায় কত 20,000, যা শুষ্ক ওজনে কত পার্সেন্ট 22%। এটা একটা মেডিকেলে প্রশ্ন আসছিল যে ইকোলাই ব্যাকটেরিয়া শুষ্ক ওজনের কত পার্সেন্ট হচ্ছে রাইবোজোম, তোমাকে বলবে কি 22%। আর আদি কোষ এবং প্রকৃত কোষ উভয় কোষেই রাইবোজোম উপস্থিত থাকে, এই জন্য এটাকে কি বলা হয় সর্বজনীন অঙ্গাণু। এবার তো আবিষ্কার আলবার্ট ক্লট নামে একজন বিজ্ঞানী 1954 সালে, এইটা মনে রাখবা কোথা থেকে আবিষ্কার করা হয়েছে, যকৃৎ কোষের সাইটোপ্লাজমে সেন্ট্রিফিউজ করে আরএনএ সমৃদ্ধ বহু ব্যাস ভিতরে পড়ার দরকার নাই, এর নাম দেন মাইক্রোসোম। এবং এরপর রোমানিয়ান বিজ্ঞানী জর্জ প্যালেট এর নাম দেন কি রে রাইবোসোম। ওকে, এরপরে দেখো এখন বলছে রাইবোসোম ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিওপ্লাজমে রাইবোনিউক্লিক প্রোটিন কণা নামক ক্ষুদ্র ক্ষুদ্র রাইবোজোম পাওয়া যায়। তাহলে রাইবোজোম কোথায় পাওয়া যায়, ক্লোরোপ্লাস্টেও পাওয়া যায়, রাইবোজোম মাইটোকন্ড্রিয়াতেও পাওয়া যায়, নিউক্লিওপ্লাজমেও রাইবোজোম পাওয়া যায়। ওকে, এখন দেখো লেখা আছে সাইটোপ্লাজমে এককভাবে অবস্থানকারী রাইবোজোমকে বলা হয় মনোসোম। এককভাবে থাকলে মনোসোম, আমরা আগেই বলছি মনো মানে এক, আর এমআরএনএ এর উপরে সারিবদ্ধ রাইবোজোমকে বলা হয় পলিরাইবোজোম বা পলিসোম। আর সাইটোতে অবস্থানকারী সাইটোরাইবোজোম এবং মাইটোকন্ড্রিয়াতে অবস্থানকারী রাইবোজোমকে বলা হয় কি মাইটোরাইবোজোম। এই পর্যন্ত আমরা পড়ছি, প্রকারভেদটাও পড়ে ফেলছি। দেখো লেখা আছে আকার এবং সেডিমেন্টেশন সহগের উপর ভিত্তি করে রাইবোজোম কয় প্রকার, মূলত 70s এবং কি 80s এই দুই ধরনের হয়ে থাকে। 70s রাইবোজোমের ওজন 2.7 × 10⁶ ডালটন, আবার 80s রাইবোজোম কোথায় পাওয়া যায়, প্রকৃত কোষে, যার ওজন কত 40 × 10⁶ ডালটন। এখন দেখো 70s রাইবোজোম আবার দুইটা সাব ইউনিট নিয়ে গঠিত 50 এবং 30, আবার 80s রাইবোজোম দুইটা সাব ইউনিট 40 এবং 60 নিয়ে গঠিত। ঠিক আছে, এরা আগে আলাদাভাবে থাকে, পরবর্তীতে এরা কি হয় যুক্ত হয়ে গঠন করে। এবার দেখো এছাড়াও 77s রাইবোজোম কোথায় পাওয়া যায়, ছত্রাকে। এমসিকিউর জন্য মনে রাখবা ছত্রাকে কোন ধরনের রাইবোজোম পাওয়া যায়, তখন তোমাকে বলতে হবে 77s রাইবোজোম। এছাড়া দেখো স্তন্যপায়ী প্রাণীদের মাইটোকন্ড্রিয়াতে 55s রাইবোজোম আছে বলে জানা যায়। এরপর একটা কাহিনী দেখাইছি, দেখো কোন বস্তুকে সেন্ট্রিফিউজ করলে তলায় তার অধক্ষেপ জমা হয়, আর সেন্ট্রিফিউজ করার কালে বিভিন্ন ভরসম্পন্ন বস্তুর অধক্ষেপণের হারকে কি দ্বারা প্রকাশ করা হয়, এস দ্বারা। আর এস আসছে ভেদবার্গ ইউনিট থেকে, ভেদবার্গ। এবং সেন্ট্রিফিউজ যন্ত্রের যত ঘূর্ণন প্রক্রিয়ায় ভরসম্পন্ন বস্তু অধক্ষেপণের হারকে ভেদবার্গ বলা হয়। আর সুইডিশ বিজ্ঞানী থিওডোর ভেদবার্গের নাম অনুসারে এই এককটার নাম দেওয়া হয়েছে এস। ঠিক আছে, এখন দেখো আকৃতি এবং গঠন। আকৃতি এবং গঠন আমরা আগেই পড়ছি, এটা উপবৃত্তাকার হতে পারে, 22 ন্যানোমিটার চওড়া এবং 20 ন্যানোমিটার উচ্চতায় থাকতে পারে। এগুলো তোমরা পড়ে নিবা, এগুলো না পড়লেও আমার কোনো দরকার নাই। এই জায়গায় একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, স্বাভাবিক অবস্থায় রাইবোজোমের সাব ইউনিটগুলো পৃথক থাকে। স্বাভাবিক অবস্থায় রাইবোজোমগুলো সাব ইউনিটগুলো পৃথক থাকে এবং কেবলমাত্র প্রোটিন সংশ্লেষণের সময় এরা কি আর একত্রিত হয়। এই সময় রাইবোজোম আমরা 4টা স্থান লক্ষ্য করি। দেখো প্রথমে এটা হচ্ছে ছোট ইউনিট, আর এটা হচ্ছে আমাদের কি বড় ইউনিট। যখন প্রোটিন সংশ্লেষণ হয় তখন এটার ভিতরে আমরা 4টা স্থান দেখতে পাই। মনে রাখবা ছোট ইউনিট এবং বড় ইউনিটের মাঝখানে একটা গ্যাপ থাকে, এখানে বসে এমআরএনএ।
কি বসে? এমআরএনএ। এখন এমআরএনএ কি এটা বুঝবা না, এটার জন্য তোমাকে পরবর্তীতে একটা টপিক আছে আরএনএ এর প্রকারভেদ, সেখানে গিয়ে বোঝা। জাস্ট আপাতত শুনে রাখো এখানে এমআরএনএ। তো যেখানে এমআরএনএ বসে তাকে বলে এমআরএনএ এর সংযুক্তি স্থল। এরপরে দেখো এমআরএনএ এর পূর্ণরূপে মেসেঞ্জার। মনে রাখবা এটা কোন সময় পাওয়া যায়? প্রোটিন তৈরির সময়। কোন সময়? প্রোটিন তৈরির সময় এই ঘটনাটা ঘটে। এরপরে মনে রাখবা প্রোটিন কিভাবে তৈরি হয়। প্রোটিন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দ্বারা একটা এটার সাথে যুক্ত হয়ে একটা বন্ধন দ্বারা যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। আর এই বন্ধনটার নাম হচ্ছে পেপটাইড বন্ধন। কি বলা হয়? পেপটাইড বন্ড। মনে রাখতে হবে প্রথমেই আমাদের মেসেঞ্জার বা এমআরএনএ এর পূর্ণরূপে মেসেঞ্জার মানে বার্তা, সে একজনকে সিগন্যাল দিবে যে আমি এখন প্রোটিন তৈরি করতেছি, আমার এই অ্যামাইনো অ্যাসিডটা দরকার। তো অ্যামাইনো অ্যাসিডটা নিয়ে আসে কে? টিআরএনএ। অ্যামাইনো অ্যাসিড পরিবহন করে কে? টিআরএনএ। সাইটোপ্লাজম থেকে টিআরএনএ প্রথম অ্যামাইনো অ্যাসিডকে যে স্থানে নিয়ে আসে তাকে বলে এ স্থান, বা এর পূর্ণরূপ কি? অ্যামাইনো অ্যাসাইল সাইট। অ্যামাইনো অ্যাসাইল সাইট। ঠিক আছে? এবং আমরা আগেই বলছি এই অ্যামাইনো অ্যাসিড গুলা একটার সাথে আরেকটা একটা বন্ধন দ্বারা যুক্ত হয়। এই বন্ধনটা যেই জায়গায় তৈরি হয়, প্রথম টিআরএনএ আসে এ সাইডে, তারপর সে এইখানে আসে অ্যামাইনো অ্যাসিডকে ছেড়ে দেয় এবং অ্যামাইনো অ্যাসিডগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। আর যেই স্থানে প্রোটিন তৈরি হয় তার নাম হচ্ছে পি সাইট। পি এর পূর্ণরূপ হচ্ছে পেপটাইডিল সাইট। পেপটাইডিল সাইট, এর নাম কি? পেপটাইডিল সাইট। এরপরে টিআরএনএ কি করে? এই জায়গায় অ্যামাইনো অ্যাসিডকে রেখে সে আবার সাইটোপ্লাজম রাইবোজোম থেকে বের হয়ে চলে যায়, আর যেই পথে বের হয়ে যায় তার নাম হচ্ছে ই সাইট, বা যার পূর্ণরূপ হচ্ছে এক্সিট বা নির্গমন সাইট। তাহলে আমরা এখান থেকে একটা প্রমাণ পাইলাম যে কি, যে দেখো লেখা আছে কেবলমাত্র প্রোটিন সংশ্লেষণের সময় এরা একত্রিত হয়। এই সময় রাইবোজোমে 4টি স্থান লক্ষ্য করা যায়। এগুলো হলো অ্যামাইনো অ্যাসাইল সাইট বা এ সাইট। বলে ফেলছি কেন? কারণ টিআরএনএ প্রথম এখানে অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসে, এই জন্য তার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল সাইট। এরপরে যেখানে অ্যামাইনো অ্যাসিডগুলো নিজেদের মধ্যে বন্ধন যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে থাকে পি সাইট, তারপরে পেপটাইডিল সাইট বা পি সাইট। এবং যে স্থানে দিয়ে টিআরএনএ বের হয়ে যাচ্ছে তার নাম হচ্ছে ই সাইট। এবং দুইটা রাইবোজোমের মাঝখানে কি থাকে? এমআরএনএ থাকে, এই জন্য এমআরএনএ সংযুক্তি স্থল। এটাই তোমাকে বোঝানো হয়েছে। এবার দেখো আমরা চলে যাচ্ছে আগের যে অংশটুকু পড়ানো সেই জায়গাটাতে চলে যাই। আমরা এই অংশটাতে চলে যাই, সেটা হচ্ছে কি? রাইবোজোমের রাসায়নিক গঠন। তো রাইবোজোমের যদি রাসায়নিক গঠন দেখি, রাইবোজোম মূলত আরএনএ এবং কি দ্বারা গঠিত? প্রোটিন দ্বারা গঠিত। রাইবোজোম মূলত কি দ্বারা গঠিত? আরএনএ এবং প্রোটিন। তবে আরএনএ তো আমি একটু আগে বললাম আরএনএ অনেক প্রকার আছে। আরএনএ আছে এমআরএনএ বা যার পূর্ণরূপ মেসেঞ্জার, টিআরএনএ বা যার নাম হচ্ছে ট্রান্সফার আরএনএ, আরআরএনএ যার নাম হচ্ছে রাইবোজোমাল আরএনএ, জিআরএনএ যার নাম হচ্ছে পূর্ণরূপ জেনেটিক আরএনএ, আর হচ্ছে কি মাইনর আরএনএ। দেখো তো এখানে একটা নাম লিখছি আমি আরআরএনএ, যার পূর্ণ নাম হচ্ছে রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমাল আরএনএ। তাহলে নামের সাথেই মিল আছে, রাইবোজোমাল, অর্থাৎ এই আরএনএটা রাইবোজোম তৈরিতে অংশগ্রহণ করে। এই যে বলছে দেখো রাইবোজোমে আরআরএনএ এবং কি প্রোটিন দ্বারা গঠিত, যেখানে আরএনএ এবং প্রোটিনের অনুপাত কত হবে? 1:1, অর্থাৎ যতটুকু আরএনএ থাকবে ঠিক ততটুকুই প্রোটিন থাকবে, সমান অনুপাতে। এখন দেখো আমরা শর্টকাট পড়ি। 70S রাইবোজোমে 3 ধরনের আরএনএ থাকে। 3 ধরনের আরএনএ কত? 23, 16 এবং 5S, এবং 52 প্রকারের কি আছে? প্রোটিন। অপরদিকে 80S এ 4টি আরএনএ থাকে। কত? 28, 18, 5.8 এবং 5S, এবং 80 প্রকারের কি থাকে? প্রোটিন থাকে। তাহলে মিল আছে কিন্তু 80S এ 80 প্রকারের কি থাকে? প্রোটিন থাকে। এছাড়া দেখো প্রোটিন সংশ্লেষণের সময় আরএনএ 4টি স্থান দেখা যায়। এ বা অ্যামাইনো অ্যাসিড সাইট, পি বা পেপটাইডিল সাইট, ই বা নির্গমন সাইট, আর এমআরএনএ সংযুক্তি স্থল।
এই যে জিনিসটা সুন্দর করে দেখাইছি। তাহলে দেখো যে প্রথমে এটা হচ্ছে এমআরএনএ, এটা হচ্ছে কি এমআরএনএ। এই এমআরএনএ কাকে নির্দেশ দিল? টিআরএনএ কে নির্দেশ দিল যে তুমি অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসো আমার কাছে। অ্যামাইনো অ্যাসিড যেই জায়গায় প্রথম নিয়ে আসা হলো তাকে বলা হচ্ছে এ সাইট বা অ্যামাইনো অ্যাসিড সাইট। এবারে টিআরএনএ আরেকটা জায়গায় গিয়ে সেখানে একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত করে কি করে? প্রোটিন তৈরি করে। এটা হচ্ছে কি প্রোটিন, এটা হচ্ছে কি প্রোটিন। প্রোটিন তৈরি হয় যে জায়গায় বা প্রোটিন পেপটাইড বন্ধন তৈরি হয় সেটার নাম হচ্ছে কি পি সাইট, পি সাইট। এরপর এখানে রেখে আবার টিআরএনএ বের হয়ে চলে যায়, তার নাম হচ্ছে কি রে ই সাইট। ওকে, এটাই সুন্দর করে বুঝাই দিলাম, আশা করি সবাই বুঝবা। এরপর আমরা চলে যাব আমাদের বইয়ের পড়ায়, তারপরে আমরা পার্থক্যে আসবো। এখানে দেখো লেখা আছে রাসায়নিক গঠন। তোমার এখানে অনেক লেখা আছে, আমরা এটাকে সহজ করে ফেলছি। রাইবোজোম প্রধানত প্রোটিন এবং আরএনএ দ্বারা গঠিত। এদের অনুপাত 1:1। 70s রাইবোজোমের 23, 16s, 5s মানে 3টে আরএনএ এবং 52 প্রকারের প্রোটিন। আর 80s এ আমাদের কি রে 28, 18, 5.8, 5 মানে 4টি আরএনএ এবং 80 প্রকারের প্রোটিন। এছাড়াও এখানে কতগুলো আরএনএস এনজাইম থাকে এবং দেখো কতগুলো আয়ন থাকে, ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+ এবং ম্যাঙ্গানিজ 2+। এটা তোমার এমসিকিউ তে আসতে পারে যে আরএনএ তে কোন ধরনের কোন আয়ন পাওয়া যায়, তখন তোমার ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম। ওকে, এবার দেখো এই যে একটা বক্স আছে না, এই বক্সটা তোমার এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। এমসিকিউ বলতে দেখো আদি কোষের রাইবোজোমের রাসায়নিকভাবে পৃথক ধরনের, তাই টেট্রাসাইক্লিন এবং স্ট্রেপ্টোমাইসিন অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে দেয়, কিন্তু এটা মানবদেহে প্রোটিন সংশ্লেষণের কোনো ব্যাঘাত সৃষ্টি করে না। এজন্য মনে রাখবা যখন আমাদের শরীরে কোনো ব্যাকটেরিয়া প্রবেশ করে তখন আমরা এই যে টেট্রাসাইক্লিন এবং স্ট্রেপ্টোমাইসিন নামক অ্যান্টিবায়োটিক খাই। এর ফলে কি হয়, এই টেট্রাসাইক্লিন এবং কি স্ট্রেপ্টোমাইসিন ব্যাকটেরিয়ার রাইবোজোম তৈরি করাটা বন্ধ করে দেয়। আর ব্যাকটেরিয়ার রাইবোজোম তৈরি বন্ধ হলে কি হবে, সে নিজের দেহ গঠন করতে পারবে না, কারণ প্রোটিন তৈরি হচ্ছে না। প্রোটিন দিয়েই তো দেহ গঠিত হয় নাকি? তো প্রোটিন দিয়ে যেহেতু তৈরি করতে পারতেছে না, প্রোটিন তৈরি করতে পারতেছে না, তাহলে কি হবে, আমাদের ব্যাকটেরিয়া দেহ গঠিত হবে না, অর্থাৎ ব্যাকটেরিয়া মারা যাবে। ঠিক আছে, এজন্য আমরা অ্যান্টিবায়োটিক হিসেবে টেট্রাসাইক্লিন এবং স্ট্রেপ্টোমাইসিন ব্যবহার করি। এবার দেখো উৎপত্তি পড়ে নিবা। রাইবোজোমের কাজ ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, একটু ইম্পর্টেন্ট না, অনেক বেশি ইম্পর্টেন্ট। রাইবোজোমের কাজ কি? অনেকগুলা। প্রধান কাজ প্রোটিন সংশ্লেষণ করে, আর প্রোটিন সংশ্লেষণ করে বলে এই রাইবোজোমকে কি বলা হয়? কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। খ নম্বরে কোশ্চেন আসতে পারে রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কেন? তখন তোমাকে বলতে হবে যে রাইবোজোম কি করে? প্রোটিন সংশ্লেষণ করে বলে এটাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। হ্যাঁ, বাকিবার তোমরা পড়ে নিবা। এইবারে দেখো নিচের দিকে একটা লেখা আছে যে গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহজাতীয় পদার্থ খাদ্য বিপাকে রাইবোজোমে সংগঠিত হয়। গ্লুকোজের ফসফোরাইলেশন তোমরা যখন বড় হবা তখন আমরা দেখব সালোক সংশ্লেষণের ধাপে গ্লাইকোলাইসিস ধাপে একটা ঘটনা ঘটে। গ্লুকোজের সাথে ফসফেট যুক্ত হয়ে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করে। ঠিক আছে, এই কোন যৌগের সাথে ফসফেট যুক্ত করাটাকে বলা হচ্ছে ফসফোরাইলেশন। কি বলা এটাকে? ফসফোরাইলেশন। তো এখানে যেহেতু ফসফোরাইলেশন হচ্ছে, গ্লুকোজের ফসফোরাইলেশন কোথায় ঘটে? রাইবোজোমে ঘটে। এছাড়া তারা কি করে? স্নেহ জাতীয় খাদ্য বিভাগে সাহায্য করে। এই দুইটা লাইন খুবই ইম্পর্টেন্ট। এমআরএনএ কে নিউক্লিয়াস এনজাইমের হাত থেকে এবং নতুন পলিপেপটাইড চেইনকে প্রোটিওলাইটিক এনজাইমের হাত থেকে রক্ষা করে। আমরা কাজগুলো আরো স্পষ্টভাবে লিখছি আমাদের স্লাইডে। এই জায়গায় দেখো আমরা সুন্দর করে লিখছি প্রোটিন সংশ্লেষণ করে এই জন্য, এটা বানান ভুল হয়েছে, এই জন্য রাইবোজোমকে কি বলে? প্রোটিন ফ্যাক্টরি বলে। গ্লুকোজের ফসফোরাইলেশন ঘটায়, স্নেহ পদার্থের বিপাকে সংগঠিত করে এবং এমআরএনএ কে নিউক্লিয়াস এনজাইম। মনে রাখবা এই নিউক্লিয়াস এনজাইম একটা কাঁচির মতো কাজ করে। কিসের মতো? কাঁচি, যারা এমআরএনএ কে কেটে দিতে পারে। এই কেটে দেওয়ার হাত থেকে আমাদের এমআরএনএ কে রক্ষা করে কে? রাইবোজোম। এছাড়াও নতুন পলিপেপটাইড, দেখো প্রোটিওলাইটিক শব্দটার মিনিং বুঝো। প্রোটিও মানে প্রোটিন, লাইটিক মানে কি? বিদারণ মানে ভাঙ্গা। প্রোটিনকে ভাঙ্গে এমন এনজাইমগুলোর নাম হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। যেমন তোমরা পেপসিন, ট্রিপসিনের নাম শুনছো 9-10 এ পড়ছো পরিপাকের সময়। এই এনজাইমগুলোর হাত থেকে পলিপেপটাইডকে রক্ষা করে কে? রাইবোজোম। এখন আমরা একটা অংশ পড়বো যেটা তোমাদের বইয়ে নেই, সেটা হচ্ছে 70s এবং 80s রাইবোজোমের মধ্যে পার্থক্য। খ নম্বরে কোশ্চেন আসতে পারে বিস্তৃতি। 70s আদি কোষে পাওয়া যায়, প্রকৃত কোষের 80s। উৎপত্তি কোথায়? আদি কোষের সাইটোপ্লাজম এদের তৈরি হয়, আর হচ্ছে প্রকৃত কোষে রাইবোজোম তৈরি হয় কোথায়? নিউক্লিয়াসে। ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ এর জন্য। সাব ইউনিট 30, 50, 80s এ আমাদের 40 এবং 60।
আরএনএ 3 প্রকার, এর কত 4 প্রকার। প্রোটিন কত, এর 52, এর হচ্ছে কত রে 80। ভর এত মিলিয়ন ও অত মিলিয়ন ডাল্টন। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের আদি কোষে জীবের প্রোটিন এবং আরএনএ এর রেশিও হচ্ছে কত, আরএনএ এবং প্রোটিন রেশিও 2.2:1, আর প্রকৃত কোষে কত 1:1। এটা একটু ব্যতিক্রম মনে রাখবা। ওকে, আমরা আশা করি রাইবোজোম সম্পর্কে সমস্ত পড়া তোমাদের ক্লিয়ার হয়ে গেছে।